সো আমাদের ফাইনালের সিলেবাস মেইনলি এখান থেকে শুরু হবে। সো এই ফাইনালের সিলেবাসের আমাদের যে টপিকগুলো আছে এর মধ্যে কিছু কিছু আছে একদম খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল টপিক, সহজেই বোঝা যাবে, এবং ম্যাথও ছোট ছোট এরকম টপিকও আছে। এবার কিছু কিছু টপিক আছে যেটা বোঝা আসলে সহজ, কিন্তু আসলে ম্যাথগুলো তুলনামূলক বেশ রিপিটেটিভ কাজ, একই কাজ বারবার করতে হয় এরকম টাইপের, এবং ম্যাথগুলো তুলনামূলক একটু বড়। সো সবাই একটু মনোযোগ দিন। বিষয়টা যে কঠিন এমন কোনো কিছুই না। মেনলি এই ডাইনামিক্স স্ট্রাকচার কোর্সের মধ্যে ডাইনামিক্স মেনলি আপনার ইঞ্জিনিয়ারিং সেন্সের পাশাপাশি আপনার ম্যাথমেটিক্সের দক্ষতাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। মেনলি আমরা যখন এর আগে ডেরিভেশন করি সেখানেও দেখছিলাম যে আমাদের আর কি স্যার এইবারও কি স্যার যে এরকম ওই থিওরির মতন আছে নাকি, ওই যে ইকুয়েশন মুখস্থ করার মতো? ইকুয়েশন মুখস্থ করার মতো এর নাই। আগের বার তো স্যার ইকুয়েশন মুখস্থ প্রবলেম হয়ে গেছিল। ইকুয়েশন আসলে মুখস্থ করার মতো তো ছিল না, যেমন কিছু কিছু জাস্ট ম্যাথ করার জন্য যে সমস্ত ছোট ছোট ইকুয়েশন সেগুলো মুখস্থ করার মতো ছিল, কিন্তু আর বাকি যেগুলো ইকুয়েশন ধরেন ওই যে আর এই কি স্যার, এই ম্যাথ ইগুলি যেগুলা, প্রুফ গুলি স্যার আর কি। এখন এই ম্যাথগুলো যদি আপনি মুখস্থ করতে যান তাহলে তো এটা সম্ভব না। এটা জাস্ট আপনাকে ওই ডেরিভেশন করে বা ডিফারেন্সিয়েশন করে করে আপনাকে একটা ধাপে ধাপে আগাইতে হবে। হ্যাঁ এগুলো স্যার, তো ম্যাথ আসলে তো স্যার আমাদের স্যার সমস্যা নেই আর কি, যে ওই ইয়ার যেমন ছিল না, ওই যে ছোট মামুন ভাই ছোট যেমন ছোট ই কিছু করছিল, ফর্মুলা থাকতে পারে, ইকুয়েশন কিন্তু গুলি লিখছিল। এখানে আর কি ফর্মুলা কম। মেনলি আমরা প্রথমে যখন এখানে শুরু মানে প্রথম আমরা মিটার আগে যেগুলো করছি সেগুলো আমরা একদম একটা ভাইব্রেশন, একটা গতি বা একটা ভাইব্রেশনের একদম বেসিক প্রথম থেকে শুরু করছি, একদম ইন্ট্রোডাকশন অফ ভাইব্রেশন থেকে মেনলি আমরা শুরু করছি। So এখন আমরা মিডের পরে আমরা ধরে নিতেছি আমরা মোটামুটি ভাইব্রেশনের প্রপার্টি সম্পর্কে জানি, যে প্রি ভাইব্রেশন হলে তার ইকুয়েশনটা কেমন হয়, প্রি ভাইব্রেশনের ক্ষেত্রে কিভাবে তার প্যারামিটারস গুলো বের করতে হয়, ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে ইকুয়েশনটা কেমন হয়, তার প্যারামিটারস গুলো কিভাবে বের করতে হয় সেগুলো আমরা জানি। তো আমরা এতদিন পর্যন্ত যে সমস্ত ভাইব্রেশন নিয়ে পড়াশোনা করছি সেখানে যে লোডটা ছিল বা ডাইনামিক লোডের কথা আমি যেটা বলতাম সবসময়, যে ডাইনামিক লোড যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলতাম ডাইনামিক লোড। যে সেই ডাইনামিক লোড যেটা বলতাম সেটা এতদিন পর্যন্ত ছিল হারমোনিক লোডিং। আর এখন মিডের পরে আমরা প্রথম যে টপিকটা যেটা পড়বো সেটা হলো রেসপন্স টু পিরিয়ডিক লোডিং। এখন হারমোনিক লোডিং কি জিনিস আর পিরিয়ডিক লোডিং কি জিনিস সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে হলো বিষয়টা এরকম। ধরেন এরকম, প্রথমত এখান থেকে ধরেন একটা ভাইব্রেশনের মোশন শুরু হয়েছে, সেটা এরকম প্যাটার্ন ফলো করতেছে, উপর নিচে সব জায়গায় সেম ভাবে বাড়তেছে, সেম ভাবে কমতেছে, এবং এটা একদম কন্টিনিউয়াসলি সেম ভাবে প্রত্যেকটা সেকেন্ডে তার যে গতি সেটা ইউনিফর্ম থাকতেছে। এমন না যে কোনো সেকেন্ডে তার গতিটা অনেক বেশি হয়ে যাচ্ছে পরের সেকেন্ডে কমে যাচ্ছে এরকম। এই যে গতিটা, এই মোশনটাকে আমরা বলি হারমোনিক মোশন। এটাকে আবার কিভাবে অন্য আরো কিভাবে ব্যাখ্যা দেওয়া যায়, ধরেন এটা সরল দোলক বা সরল একটা দোলনা যেখানে কোনো ফ্রিকশন নাই, বাতাসের ফ্রিকশন নাই, প্লাস কোনো ম্যাটেরিয়ালস এর ফ্রিকশন নাই, এটাকে যদি আপনি এইখান থেকে টান টান দেন, টান দিয়ে ছেড়ে দেন তাহলে কি হবে, সেটা এইখান থেকে এই পর্যন্ত যাবে, গিয়ে এরকম জাস্ট দুলতে থাকবে। এর গতিটা কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে একই রকম হবে যদি কোনো ফ্রিকশন না থাকে বা অন্য কোনো ফোর্স দিয়ে তাকে না আটকায় রাখা হয়। তাহলে সবসময় এর যে ফোর্সটা বা মোশনটা এটা সবসময় সেম থাকবে। এই টাইপের যে ফোর্স সেগুলাকে বলা হয় হারমোনিক ফোর্স। আর পিরিয়ডিক ফোর্স, যেটা পিরিয়ডিক ফোর্স বলতেছে যে এই ক্ষেত্রে আগের মতো প্রত্যেকটা টাইমে যে এর মোশনটা সেম থাকবে এরকম সিকোয়েন্স সেম থাকবে না। সেটা কেমন, ধরেন প্রথমে এরকম শুরু হয়েছে, পরে এখান থেকে জাস্ট এরকম একটু ছোট বড় ফোর্স শুরু হয়েছে, দিয়ে আবার উপরে আসছে, তারপরে আবার ছোট বড় ফোর্স শুরু হয়েছে। এই টাইপের যদি মোশন স্যার থাকে, ওয়ান কাইন্ড অফ ইসিজির মতো আর কি। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেখানো আছে, এরকম টাইপের ফোর্সটাকে আমরা বলতেছি পিরিয়ডিক ফোর্স। ইসিজির মতো ডাইরেক্ট বলা যায় না, কারণ ইসিজিটা আমরা পিরিয়ডিক ফোর্সেরও আবার একটা ধর্ম আছে। পিরিয়ডিক ফোর্সের ধর্মটা হলো একটা নির্দিষ্ট টাইম পর পর এটা আবার আগের মতো বিহেভ করা শুরু করবে। সেটা কেমন, কারণ এই ফিগার থেকে আমি যদি বলি, দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা টাইম পিরিয়ড। সো একটা টাইম পিরিয়ডের মধ্যে সে কি হয়েছে, এখান থেকে শুরু করছে, শুরু করে দেখেন এখানে আর আগের মতো ইউনিফর্ম নাই, এখানে একটা আনইভেননেস আছে, একটা ছোট বড় আছে, গিয়ে এখানে শেষ হয়েছে। এখন এই যে এই প্রথম টাইম পিরিয়ডের মধ্যে ফোর্সটা যেরকম ছিল, এর পরের টাইম পিরিয়ডের মধ্যেও ফোর্সটা কিন্তু সেম একই রকম থাকবে। পিরিয়ডিক ফোর্সের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পর পর, একটা নির্দিষ্ট টি পর পর বা নির্দিষ্ট সময় পর পর ফোর্সটা সেম একইভাবে ঘুরতে থাকবে, একইভাবে সেটা রিপিট হইতে থাকবে। কিন্তু হারমোনিক ফোর্স আর পিরিয়ডিক ফোর্স এই দুইটার মধ্যে যদি আমি ডিফারেন্স, মেইন ডিফারেন্সের কথা বলি, তাহলে যদি এটাকে যদি হারমোনিক ফোর্স হইতো তাহলে ফোর্সটা হয়তো এরকম, উপরে যেরকম সিকোয়েন্স বা ইউনিফর্ম ফলো করছে, নিচেও সেম সেম এরকম ইউনিফর্মলি সেটা ফলো করবে।
তো যেহেতু এখানে করে নাই, এখানে দেখা যাচ্ছে উপরে একরকম ফোর্স, নিচে আর একরকম একটা আনইভেন ফোর্স আসতেছে, এই ধরনের ফোর্স গুলাকে আমরা বলতেছি পিরিয়ডিক ফোর্স। এখন এই পিরিয়ডিক ফোর্সের আমরা উদাহরণ কি দিতে পারি? উদাহরণ ধরেন আমরা এমন দিতে পারি যে পিরিয়ডিক ফোর্সের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মেইনলি পিরিয়ডিক ফোর্স হলো এমন ফোর্স যেটা একটা নির্দিষ্ট টাইম পর পর ধরেন আপনার আহ, আপনি একটা পয়েন্টে দাঁড়ায় আছেন বা আপনি উত্তর ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়ায় আছেন, গেটের সামনে দাঁড়ানোর পর আপনার সামনে রাস্তা দিয়ে প্রতি 10 সেকেন্ড পর পর সেম ভ্যালোসিটির, জাস্ট আমরা আর কি একটা অ্যাসিউম করে নিই, সেম ভ্যালোসিটির বা সেম গতি নিয়ে একটা করে বাস যাইতেছে। তাহলে এই যে রিপিটেটিভ একটা সাইকেল চলতেছে, এই ঘটনাটাকে আমরা বলতে পারি যে এটা একটা পিরিয়ডিক সাইকেল বা একটা পিরিয়ড আকারে একটা ঘটনা ঘটতেছে। তো কোনো আপনার স্ট্রাকচারের উপরে যদি এরকম কোনো লোড পড়ে, ধরেন আমি বললাম প্রতি 10 সেকেন্ড পর পর আপনার বিল্ডিং এর উপরে 100 নিউটন করে লোড পড়তেছে, তো তাহলে এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় পিরিয়ডিক লোডিং। একটা নির্দিষ্ট টাইম পর পর সেম টাইপের লোড পড়তেছে। কিন্তু হারমোনিক লোডিং এর সাথে এটার জাস্ট পার্থক্যটা কি, হারমোনিক লোডিংটা হলো ইউনিফর্মলি বাড়ে বা ইউনিফর্মলি কমে, এখানে সেই ঘটনাটা থাকবে না, এটা অ্যাব্রাপ্টলি যে কোনো সময় বেশি কম বেশি হইতে পারে, কিন্তু একটা টাইম পর পর আবার আগের মতোই সেটা রিপিট হইতে থাকবে। তো এই পিরিয়ডিক লোডিং কি জিনিস এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার স্যার। জি স্যার। ফিজিক্যালি ফিল্ডের ভিতরে স্যার কিভাবে স্যার এটা এই পাবো স্যার আমরা? ফিল্ডের ভিতরে এটা যে কোনো ভাবে আসতে পারে, ধরেন আপনার একটা আর্থকোয়াকের কথাই যদি বলি, আর্থকোয়াকের ভিতরেই তো ধরেন আপনার একটা জাস্ট আর্থকোয়াক হয়ে গেল, আর্থকোয়াকের কিন্তু জাস্ট একটা ওয়েভ থাকে না, মেনলি ধরেন ওয়েভ অনেকগুলাই থাকতে পারে। প্রথমে একটা ওয়েভ আসলো বা আপনার আশেপাশে ধরেন আপনার বিল্ডিং এর পাশে একটা খুব, ধরেন আমি সব বললাম যে একটা বোম ফাটলো, তো বোম মেনলি আর কিছুই না, আপনার বোমের কারণে যে স্ট্রাকচার আশেপাশে স্ট্রাকচারের ক্ষতি হইতে পারে কিভাবে, ওই বোমের কারণে যে একটা ওয়েভ তৈরি ওই হয়। শক ওয়েভ তৈরি হয়, যে হ্যাঁ, শক ওয়েভের কারণে। শক ওয়েভের কারণে আপনার বিল্ডিং এর ক্ষতি হইতে পারে। হ্যাঁ ওই শক ওয়েভ কিন্তু জাস্ট একদম ইউনিফর্মলি একবার অ্যাটাক করে না, প্রথমে একটা শক ওয়েভ আসবে, দেখা যাচ্ছে তার 5 সেকেন্ড পরে আর একটা শক ওয়েভ আসতেছে। So, এরকম যদি মানে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন সেটা ওয়েভের ফলো করে, মোমেন্টাম ধীরে ধীরে কমতে থাকে ওই, ওইটাই ওটা তো। আলাদা জিনিস। মোমেন্টাম কমতে কমতে থাকে ড্যাম্পিং এর কারণে, হ্যাঁ। কারণ সেখানে বাতাসের ঘর্ষণ থাকে, প্লাস যদি তার জি স্যার। মাঝখানে অন্য কোনো বাধা থাকে সেই কারণে তার আস্তে আস্তে মোমেন্টামটা কমতে থাকে, তার এনার্জিটা কমতে থাকে। আমি হ্যাঁ যেটা স্যার। বলতে চেষ্টা করতেছি, যদি একটা নির্দিষ্ট টাইম পর পর দেখা যাচ্ছে প্রথম 5 সেকেন্ড পরে একটা শক ওয়েভ আসলো, পরের 5 সেকেন্ড পরে আবার একটা শক ওয়েভ আসলো, এরকম যদি ঘটনা ঘটে সেগুলোকে আমরা বলি পিরিয়ডিক লোডিং। এইখানে থিওরিতে ডাইরেক্ট একদম হুবহু ফিল্ড কন্ডিশন নিয়ে আসা যায় না, কারণ আমরা যখন থিওরি পড়তেছি আমরা এখানে মানে ওই বাতাসের যে ফ্রিকশন থাকতে পারে এই জিনিসগুলোকে আমরা উপেক্ষা করতেছি, এগুলো আসলে আমাদের থিওরির ভিতরে আনা সম্ভব না। এজন্য আমরা এই টাইপের কোর্সগুলোকে আমরা অ্যাসিউম করে নিতে পারি যে এটা আমরা পিরিয়ডিক লোডিং হিসেবে আর কি আমরা ধারণা করে নিতে পারি। না আর কি স্যার, জিজ্ঞেস করলাম যে ফিল্ডে যখন কাজ করবো এটার এইটার প্রসেসটা মেনটেন করে করতে হবে না আমাদের, ডিজাইনটা হোক বা যেই কাজই করি আমরা, হ্যাঁ, এর জন্য আর ডিজাইন কি জিজ্ঞাসা ডিজাইন করলাম। বলতে মেইনলি পিরিয়ডিক লোডিং এর জন্য কোন রকম কোন স্ট্রাকচার মানে ডাইনামিক্স ডিজাইন থাকে না। মেইনলি পিরিয়ডিক লোডিংটাকে আমাদের প্রথমে হারমোনিক লোডিং এ মানে কনভার্ট করে নিতে হয়। পিরিয়ডিক লোডিং এর আমাদের কোনো যেমন আগে আমরা হারমোনিক বা এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত লোডিং নিয়ে কথা বলছি, চিন্তা করছি, সেগুলো নিয়ে আমরা আর কি পড়াশোনা করছি, সেখানে কিভাবে আমরা মেইনলি আমরা ওই হারমোনিক লোডিং এর জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আমরা শিখে আসছি। সেখানে তার ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়, তার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়, তার অ্যামপ্লিটিউড কত, তার ইকুয়েশন অফ মোশন কেমন হবে, ধরেন 5 সেকেন্ড পরে তা সে কতটুকু মুভ করবে, সবকিছুই আমরা শিখে আসছি। তো পিরিয়ডিক লোডিং এর ক্ষেত্রে এটা কখনোই বলা সম্ভব না, কারণ এটা সেই সিকোয়েন্স ইউনিফর্মিটি মেনটেন করে না। তাহলে এই পিরিয়ডিক লোডিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিস করতে হলে প্রথমে এই পিরিয়ডিক লোডিংটাকে হারমোনিক লোডিং এ কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করার পরে হারমোনিক লোডিং বানানোর পরে তখন আমাদের আগে যে ইকুয়েশন গুলো করে আসছি সেই ইকুয়েশন গুলো দিয়ে আমাদের আর কি ওই প্রবলেমটা অ্যানালাইসিস করতে হবে। তাছাড়া আলাদা পিরিয়ডিক লোডিং এর জন্য আসলে এই অ্যানালাইসিস করার কোনো ওয়ে নাই। বোঝা গেছে? তাহলে হচ্ছে স্যার আমরা এখন এখন পড়তাছি তাহলে কেন? বুঝি নাই। তাহলে স্যার আমরা এগুলি পড়তাছি কেন এখন? কারণ পিরিয়ডিক লোডিং থেকে হারমোনিক লোডিং এ যদি আপনি কনভার্ট করতে না পারেন তাহলে ওই ইকুয়েশন কিভাবে ইউজ করবেন? হারমোনিক হারমোনিক প্যাটার্ন তো স্যার আমরা পড়ছি না। হারমোনিক প্যাটার্ন পড়ছেন কিন্তু আপনি এরকম লোড দিয়ে তো জানেন না যে কিভাবে অ্যানালাইসিস করবেন। তাহলে এরকম লোডকে আমাদের প্রথমে হারমোনিক লোডে কনভার্ট করতে হবে। সেই কনভার্সনটা যদি না জানেন তাহলে কিভাবে করবেন? তাহলে স্যার বললেন না স্যার এরকম, না স্যার বাস্তবে পসিবল, বুঝি নাই। এরকম না স্যার বলে বাস্তবে পসিবল না তাহলে? বাস্তবে পসিবল না এরকম আমি কখন বললাম? আমি তো বললাম যে এখানে আমরা কিছু অ্যাজাম্পশন ধরে নেই, যেমন আমরা যদি
না সাপোজ কোনো বায়োচাপ থাকবে না, কোনো প্রকার এক্সটার্নাল ফোর্স কাজ করবে আর কি, বাধা প্রয়োগ করবে না, যেমন আর কি। ভাই এটা থিওরি পড়ার সময় আমরা মিনিমাইজ করতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তো অবশ্যই হবে। ভাই আমি স্যারের কাছে বুঝতেছি, আমাকে বুঝতে দেন। না বুঝতেছেন বলেন, শোনেন আমি যেটা ঘটনাটা বলি। ঘটনাটা হলো আপনি যখন যে কোনো কিছু অ্যানালাইসিস করতেছেন, যে কোনো আপনি ধরেন একটা বিল্ডিং স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতেছেন, সেখানেও কিন্তু আপনাকে অ্যাজাম্পশন ধরে নিয়ে কাজ করতে হয়। যে ধরেন জি আপনি স্যার। ধরে নেন যে আপনার স্ট্রাকচারের বিম কলাম যেটা, সেই কলামটা হলো তার মডুলাস অফ ইলাস্টিসিটিটা ইনফিনিটি, আপনি ধরে নেন এটা একটা রিজিড কলাম বা রিজিড জয়েন্ট, এরকম কিছু একটা অ্যাজাম্পশন ধরে নেন। আপনার ধরেন সাপোজ আপনি একটা বিল্ডিং করতেছেন, সাপোজ আমাদের উত্তরণ ইউনিভার্সিটির আশেপাশে কোথাও একটা বড় ভাইব্রেশন তৈরি করলো, সেটা এক্সপ্লোশনের কারণে হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে। তো এক্সপ্লোশনের কারণে আপনার স্ট্রাকচারে যে ভাইব্রেশনটা আসবে সেটা কোন প্যাটার্নে আসবে সেটা তো আপনি আগে থেকেই জানেন না। সেটা কি পিরিয়ডিক প্যাটার্নে আসবে, নাকি সেটা হারমোনিক প্যাটার্নে আসবে, নাকি সেটা অ্যাব্রাপ্ট অন্য কোনো প্যাটার্নে জাস্ট একটা শক সেই শেষ হয়ে যাবে, বিষয়টা কেমন এটা তো আপনি জানেন না। তো আমরা অ্যাজ ইঞ্জিনিয়ার আমাদের প্রত্যেকটা প্যাটার্নের জন্য আমাদের সেটা কিভাবে সলিউশন অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা জানতে হবে। ধরেন আমি বললাম ফার্স্টে হারমোনিক প্যাটার্ন, যদি প্যাটার্নের ওয়েভ যদি হয় তাহলে কিভাবে অ্যানালাইসিস করবো আমরা অলরেডি শিখে ফেলছি। এখন সেই প্যাটার্নটা, ওয়েভের প্যাটার্নটা যদি পিরিয়ডিক টাইপের হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেটা আমাদের এখন আমাদের শিখতে হবে। এখন আমাদের এই ডাইনামিক্স অফ স্ট্রাকচার বলতেছে যদি পিরিয়ডিক টাইপের কোনো ভাইব্রেশন হয় তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট কোনো ইকুয়েশনের মধ্যে আমরা সেটাতে ফেলাতে পারি না। শুধুমাত্র যে পিরিয়ডিক যে ভাইব্রেশনটা আছে সেই পিরিয়ডিক ভাইব্রেশনটাকে আমরা প্রথমে হারমোনিক ভাইব্রেশনে কনভার্ট করি। কনভার্ট করার পরে আমরা হারমোনিক ভাইব্রেশনের যে ইকুয়েশন আছে সেগুলো ইউজ করে সেটাকে অ্যানালাইসিস করি। এখানে আমি যেটা বললাম যে বাতাসের ওগুলাকে আমরা মনে করি যে অ্যাজিউম করে নিচ্ছি সেখানে বাতাসের বাধা নাই বা অন্য কোনো ফোর্স নাই। মেনলি অন্য কোনো ফোর্স থাকলে তো সেটা অলরেডি আমরা কাউন্ট করি। আমরা যখন ফোর্স ভাইব্রেশন করছি সেখানে তো অলরেডি অন্য কোনো ফোর্স থাকে। বাতাসের বাধার কথা যেটা বলতেছে সেটা কখনোই কোনোভাবেই আর কি এই স্ট্রাকচারের মধ্যে ইনক্লুড করা সম্ভব না। কারণ ওটা আসলে আপনি কতটুকু বাতাসের ফ্রিকশন নিয়ে কাজ করতেছেন বা এটা এত পরিমাণ নেগলিজেবল, এতটা সামান্য ড্যাম্পিং সৃষ্টি করে যেটা আসলে আমাদের টোটাল ফোর্সের তুলনায় অতি সামান্য। তো ওটাকে আসলে অ্যাসিউম করলেও যে আমাদের মানে আহামরি কোনো চেঞ্জ আসবে রেজাল্টে, বিষয়টা আসলে এমন কোনো কিছুই না। সো আমরা দেখি যে আসলে যদি আমাদের কোনো পিরিয়ডিক লোডিং থাকে, তাহলে পিরিয়ডিক ফোর্স বা পিরিয়ডিক ভাইব্রেশন বা পিরিয়ডিক লোডিং থাকে তাহলে সেটাকে হারমোনিক কিভাবে কনভার্ট করতে পারি। আমরা হ্যান্ড নোট থেকে দেখি এটা মোটামুটি আরো বেশি ইজি। এখানে বাংলায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে লেখা আছে, যা বোঝার সবকিছু সুন্দর মতো ব্যাখ্যা করে লেখা আছে। এখানে আমাদের মেইন প্রিন্সিপাল যেটা, একটা পিরিয়ডিক লোডিং কে যদি হারমোনিক লোডিং এ কনভার্ট করতে হয় তাহলে মেইন প্রিন্সিপালটা হলো আমাদের সেখানে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করতে হবে। এই ফুরিয়ার সিরিজ আপনারা ম্যাথে কোর্সে দেখে আসছেন, ম্যাথের কোর্সে শিখে আসছেন, এখানেও শিখবেন। জাস্ট বেসিক যতটুকু দেখানো প্রয়োজন। এখানে যে খুব ডিফিকাল্ট কোনো ফুরিয়ার সিরিজ আছে বিষয়টা এরকম না। এখানে জাস্ট একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, একটা নির্দিষ্ট ফর্মুলার মধ্যে আপনাকে শুধুমাত্র আপনার ডিফারেন্সিয়েশন করার এবং ইন্টিগ্রেশন করার দক্ষতাটা কাজে লাগাইলে ফুরিয়ার সিরিজের মাধ্যমে খুব সহজে পিরিয়ড লোডিং থেকে হারমোনিক লোডিং এ কনভার্ট করতে পারবেন। সো আমাদের যে কোনো যদি একটা পিরিয়ড লোডিং থাকে, যে কোনো পিরিয়ড লোডিং থাকলে সেটাকে যদি আমরা ফুরিয়ার সিরিজের মাধ্যমে নিয়ে আসতে পারি, ফুরিয়ার সিরিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে ফুরিয়ার সিরিজ থেকে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটাই আমাদের মেইনলি হারমোনিক লোডিং। পিরিয়ড লোডিংটাকে জাস্ট আমি ফুরিয়ার সিরিজের মধ্যে রাখবো, ফুরিয়ার সিরিজের মাধ্যমে আমি জাস্ট ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করব, করার পরে যে আউটপুট যেটা পাবো সেটা অটোমেটিক্যালি একটা হারমোনিক লোডিং এর মাধ্যমে আমরা পাবো। এখন আমরা আসি এই ফুরিয়ার লোডিং এর কথা যেটা বলতেছি, সেই ফুরিয়ার লোডিং বা ফুরিয়ার সিরিজ যেটা, সেই ফুরিয়ার সিরিজটা আসলে কি? ফুরিয়ার সিরিজটা এই যে এখান থেকে দেখতে পারবেন, এটা হলো মেইনলি একটা ফুরিয়ার সিরিজ। এটা মেইনলি ফুরিয়ার সিরিজ বলতে ফুরিয়ার সিরিজকে এই একটা পিরিয়ডিক লোডিং কে হারমোনিক লোডিং এ নিয়ে আসার জন্য যে সিকোয়েন্স সেটা দেখানো হয়েছে। এখানে পি অফ টি মানে হলো জাস্ট ডাইনামিক একটা ফোর্স। এখন সেই ডাইনামিক ফোর্সটা যদি পিরিয়ডিক টাইপের হয় তাহলে আমাদের ফুরিয়ার সিরিজের মাধ্যমে সেটাকে হারমোনিক করতে হবে। এখন এই ফুরিয়ার সিরিজের ইকুয়েশন হলো এটা, ফুরিয়ার সিরিজের ইকুয়েশন হলো এটা, পি অফ টি ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান কজ। মেনলি এটাকে আরো সিম্পলিফাইড রূপে আছে, মেনলি এইটা হলো ইকুয়েশন। ফুরিয়ার সিরিজের ইকুয়েশন হলো এটা। এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এই ইকুয়েশনটা মনে রাখার পরে এখানে নতুন আর মুখস্থ কোনো কিছুই নাই, এরপরে জাস্ট শুধুমাত্র ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে মোটামুটি আমাদের এই ইকুয়েশনই আমাদের লাস্ট পর্যন্ত সলিউশনে নিয়ে চলে যাবে। তো ফুরিয়ার সিরিজের ইকুয়েশনের মেইনলি তিনটা পার্ট আছে। প্রথম পার্ট যেটা এ নট, যেটা সেটা হলো একটা জাস্ট ভ্যালু, একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, আরবিট্রারি একটা ভ্যালু। এই ভ্যালুর সাথে কোনো সাইন বা কস কোনো ধরনের কোনো ফাংশন থাকবে না। এরপরে এ দিয়ে একটা মানে সহজ কথায় একটা কজের ফাংশন থাকবে, একটা সাইনের ফাংশন থাকবে।
সো কজের যে ফাংশন, সে কজের ফাংশনটার সাথে যে সহগটা যে সহগটা থাকবে, সেই সহগটা থাকবে আমরা a দ্বারা প্রকাশ করতেছি, এবং সাইন ফাংশনের সাথে যে সহগটা থাকবে সেটাকে আমরা b দ্বারা প্রকাশ করতেছি। অর্থাৎ আমাদের যদি যে কোনো একটা পিরিয়ডিক লোডিংকে হারমোনিক লোডিংয়ে কনভার্ট করতে হয়, তাহলে আমাদের এই ফর্মে নিয়ে আসতে হবে। সো এই ফর্মে যদি নিয়ে আসতে হয়, তাহলে আমাদের কি কি ভ্যালু প্রয়োজন? প্রথমে আমাদের a নট এর ভ্যালুটা প্রয়োজন, a n এর ভ্যালুটা প্রয়োজন, b n এর ভ্যালুটা প্রয়োজন। এই তিনটা ভ্যালু বের করব, জাস্ট মানে আলাদা আলাদা ভাবে এই তিনটা ভ্যালু বের করার পরে আমরা যদি এই ইকুয়েশনে বসাই দেই, ইকুয়েশনে বসাই দিলে আমরা মেইনলি ওই পিরিয়ডিক লোডিং থেকে একটা হারমোনিক লোডিং আউটপুট পাবো। বিষয়টা এরকম যে ধরেন মনে করেন আপনার কাছে একটা প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিং আপনি একটা আর একটু ইনপুট দিতেছেন, কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার আমাদের ইয়েটা কি ক্লাসটা কি রেকর্ড হচ্ছিল স্যার? হ্যাঁ, তাহলে মাঝে মধ্যে কিছু ভুলে গেলে আবার রিকল করা যায় আর কি। হ্যাঁ রেকর্ড তো আমি দিয়ে দেই, প্রত্যেকটা ক্লাসে দিয়ে দেই, আচ্ছা, যদিও মানে করতেছেন কিনা সেটা জিজ্ঞেস করতেছি হ্যাঁ আর কি রেকর্ড স্যার। করতেছি, যদিও ঠিক রেকর্ড আছে আসলে স্যার। কতজন ফলো করে এটা জানি না, কারণ না স্যার, রেকর্ড না থাকলে তো আমরা পাস করতে পারতাম না, কারণ এই যে বলেন যে এটা অনেক শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষার আগ পর্যন্ত মনে থাকে না সলিউশন গুলো কিভাবে কি করি, পরে আমরা কিন্তু আবার আচ্ছা ওই টিউটোরিয়াল গুলো দেখেই কিন্তু স্যার সলিউশন করা লাগে। আচ্ছা, অসুবিধা নেই, রেকর্ডিং দিয়ে দিব, রেকর্ড আমি প্রত্যেকটা ক্লাসে রেকর্ড করি, এরকম দিয়েও দিই, অসুবিধা হবে না। তাহলে দেখেন আমাদের যদি একটা পিরিয়ডিক লোডিং থেকে হারমোনিক লোডিং এ কনভার্ট করতে হয়, মেনলি আমাদের এই ইকুয়েশনের যে তিনটা পার্ট, সেই তিনটা পার্টকে সলিউশন করতে হবে, তিনটা পার্টকে সলিউশন করে ফর্মে নিয়ে আসলে আমরা আর কি সেটাকে হারমোনিক লোডিং হিসেবে পাবো। সো আমরা একে একে আসি কোন পার্টটার ভ্যালু কিভাবে বের করব। প্রথমে আমরা যদি আসি এ নট বা ফিক্সড ভ্যালু, যেটা এ নট এর ভ্যালু যদি বের করতে হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। এ নট ইকুয়াল টু 1/TP, এখানে টিপি না দিয়ে আমরা শুধু টিও লিখতে পারি। টিপি কথাটার মানে হলো টাইম পিরিয়ড। এই টিপিটা কোথায় থেকে আসতেছে? আমরা যে কোনো একটা যদি পিরিয়ডিক লোডিং এর কথা চিন্তা করি, তাহলে দেখেন আমি প্রথমে যে কথাটা বললাম, যে একটা পিরিয়ডিক লোডিং কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর রিপিট করে। দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত এই ফোর্সটার যে প্যাটার্ন, আবার এইখান থেকে এই পর্যন্ত কিন্তু সেম প্যাটার্ন, আবার এখান থেকে এই পর্যন্ত সেম প্যাটার্ন। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর এই ফোর্সের প্যাটার্নটা রিপিট করতে থাকে, অর্থাৎ আবার আগের মতোই রিপিট হইতে থাকে। তো সেই টাইম পর পর এটা চেঞ্জ হইতে মানে রিপিট করতে থাকে, সেই টাইমটাকে বলা হয় টাইম পিরিয়ড। সেটাকে এখানে টিপি দ্বারা প্রকাশ করা হয়েছে। কেউ যদি জাস্ট ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতে চায়, তাও কোনো অসুবিধা নাই, টিপি বা টি একই কথা। তাহলে আমাদের যদি এ নট এর এই ভ্যালুটা বের করতে চাই, এ নট এর ভ্যালুটা বের করতে হলে আমাদের শুধুমাত্র যে ফোর্সটা থাকবে, সেই আমাদের পিরিয়ডিক যে ফোর্সটা থাকবে, সেই পিরিয়ডিক ফোর্সটাকে আমরা একবার যদি জাস্ট টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা ডাইরেক্ট ভ্যালুটা পেয়ে যাব। আমাদের সামনে এক্সাম্পল আছে, উদাহরণ আছে, সেখান থেকে কিভাবে আর কি এই ইন্টিগ্রেশন করে ভ্যালুটা বের করে সেটাও দেখাবো। এখন জাস্ট ইকুয়েশনটা দেখে রাখেন, এটা খুব ডিফিকাল্ট, কঠিন কোনো কিছুই না। যেটা বললাম প্রথমে, শুধুমাত্র ইন্টিগ্রেশন করতে পারলে আপনার কাছে এই ম্যাথ খুবই সহজ। এখানে আমাদের তিনটা ম্যাথ আছে, তিনটা ম্যাথ থেকে একটা ম্যাথ থাকবেই, 10 মার্কের একটা ম্যাথ থাকবেই। সো এটা আর কি একটু মনোযোগ দিয়ে দেখে, এবং জিনিসটা বললাম তো, যদি কেউ ইন্টিগ্রেশন ভালো মতো পারে, তাহলে তার কাছে এটা আর কি জাস্ট কোনো বিষয়ই হবে না। সো এখান থেকে যদি জাস্ট আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে আমরা এ নট এর ভ্যালুটা পেয়ে যাব। এখন যদি এ এন এর ভ্যালুটা বের করতে চাই, এ এন এর ভ্যালু বের করার ইকুয়েশনটা হলো 2/TP বা 2/T। তারপরে জাস্ট এই আগে যে পিটি, শুধুমাত্র পিটি এর ইন্টিগ্রেশন করতাম, এখন পিটি এর সাথে আমাদের একটা কজ ফাংশন নিয়ে আসতে হবে। এই জাস্ট 1/2t 2/TP ইন্টিগ্রেশন অফ পিটি ইন্টু কজ ওমেগা টি। এই পিটি ইন্টু কস ওমেগা টি, এটাকে যদি জাস্ট টি এর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এ এন এর ভ্যালুটা আমরা পাবো। সেম ভাবে একই কাজ যদি জাস্ট আমরা পিটি ইন্টু কস এর জায়গায় এখন যদি আমরা সাইন ওমেগা টি দিয়ে ইন্টিগ্রেশন করি, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা বিএন এর ভ্যালুটা পাবো। অর্থাৎ আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এখানে একটা প্রথম এক্সাম্পলের মাধ্যমে দেখাই। এই যে দেখেন, এই একটা ম্যাথ, এর ম্যাথের আগে আমরা আরো কিছু আছে সেগুলোও দেখবো। এখানে পিটি ইকুয়াল টু দেখেন এই যে একটা ফোর্স দেওয়া আছে। এখন আমরা যদি এ নট বের করতে হয়, তাহলে কি করব? এইটুকুকে জাস্ট একবার যদি ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে ডাইরেক্ট আমি এ নট এর ভ্যালুটা পেয়ে যাবো। এই যে দেখেন এ নট এর ভ্যালুটা যখন বের করছি, জাস্ট এই ফোর্সটাকে একবার ইন্টিগ্রেশন করছি, একবার ইন্টিগ্রেশন করলে যে ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে এ নট। এখন যদি এ এন বের করতে চাই, তাহলে এই ফোর্সটার সাথে আলাদাভাবে আমি জাস্ট কজ ফাংশনের ইন্টিগ্রেশন করবো। এই যে এই ফোর্সটা আগে ছিল, তার সাথে কজ ফাংশনের ইন্টিগ্রেশন করলেই আমি এ এন পেয়ে যাব। এখন যদি বি এন বের করতে হয়, তাহলে বি এন বের করার ক্ষেত্রে জাস্ট ওই যে ফোর্সটা ছিল সেই ফোর্সের সাথে সাইনের যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে বি এন পেয়ে যাবো।
এখানে আসলে ম্যাথ বড় দেখে ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথ খুবই সহজ। এখানে জাস্ট একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন বাই লাইন করা আছে, এই জন্য এরকম একটু বড় করে দেওয়া আছে। তাছাড়া এই ম্যাথ যদি আর কি যদি একটু বুঝে সলভ করেন তাহলে এত বড় হবে না, প্লাস কম টাইমেই সলভ করা সম্ভব। এখানে জাস্ট ইন্টিগ্রেশন ছাড়া নতুন কোনো কিছু নেই, ইন্টিগ্রেশন শেষ করতে পারলে আপনার মোটামুটি অটোমেটিক্যালি অ্যান্সার চলে আসবে। সো এভাবে যদি আমাদের যে কোনো একটা ফোর্স থাকে, যে ফোর্স থাকে না কেন সেই ফোর্সটাকে আমরা এরকম এই হারমোনিক লোডিং এর মধ্যে নিয়ে আসতে পারি। এখন এই যে এ নট এন বিএন সবগুলো যখন বের করে ফেলতে পারবো, সবগুলো বের করার পরে আমাদের ইকুয়েশনে বসাই দিলে মোটামুটি আমরা একটা হারমোনিক লোডিং এর ইকুয়েশনটা পেয়ে যাব। এখন আমরা শুধু লোডিং এর ইকুয়েশনটা পাইলাম বা ফোর্সের ইকুয়েশনটা পাইলাম, মানে যে এতক্ষণ পিরিয়ডিক লোডিং হইতেছিল সেই পিরিয়ডিক লোডিংটাকে আমরা হারমোনিক লোডিং এ কনভার্ট করে ফেলছি, কনভার্সনটা কমপ্লিট। এখন লোড থেকে যদি আমাদের আবার ওই ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ লোড থেকে সেটার কতটুকু সরণ হলো বা কতটুকু মুভমেন্ট হলো, সেই ডিসপ্লেসমেন্ট সরণটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সরণের ইকুয়েশনে নিয়ে আসতে হবে। সরণের ইকুয়েশনটা কি বলতেছে, এই যে এটা হলো সরণের ইকুয়েশন বা জেনারেল ফর্ম। এটাও খুবই সিম্পল জিনিস, ওই হারমোনিক ইকুয়েশনের সরি হারমোনিক ফোর্স কনভার্সন করার যে ইকুয়েশন সেটার মতোই। আমরা যদি প্রথমে আমাদের একটু মেমোরিটা রিওয়াইন্ড করি, তাহলে আমরা এখানে প্রথমের দিকে একটা ফর্মুলা দেখছিলাম স্প্রিং ফোর্সের একটা ফর্মুলা দেখছিলাম যে এফ ইকুয়াল টু কে এক্স, বা আমি যদি এই সরণ যেটা বা ডিসপ্লেসমেন্ট যেটা সেটাকে যদি ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে এফ ইকুয়াল টু কে ইউ। তাহলে এখন যদি আমি ইউ ইকুয়াল টু লিখি, ইউ ইকুয়াল টু কি লিখতে পারি, ইউ ইকুয়াল টু লিখতে পারি ফোর্স ডিভাইডেড বাই কে, বা ফোর্স ডিভাইডেড বাই স্প্রিং কনস্ট্যান্ট। এখানে সেটাই করা হয়েছে, জাস্ট আমরা এখানে ফোর্সকে যদি এফ দ্বারা প্রকাশ করতেছি, এখানে ফোর্সকে এই যে ফোর্সের তো বিভিন্ন অংশ আমরা বের করে আসলাম, যখন আমরা এই যে এখানে যখন লোডিংটা বের করলাম, এখানে লোডটাকে জাস্ট এফ এফ দিয়ে প্রকাশ করি বা পি দ্বারা প্রকাশ করি, একই সবগুলো মানে লোড বোঝায়। এখন এই লোডটাকে আমি আবার তিনটা অংশে ভাগ করে ফেলছিলাম, একটা এ নট, একটা এ এন, একটা বি এন। এখানে জাস্ট সেটাই করা হয়েছে। দেখেন যখন আমি জেনারেল ফর্ম ডিসপ্লেসমেন্টের ফর্মে নিয়ে আসতেছি, প্রথমে এ নট, এ নটটাকে কে দ্বারা ভাগ করা হয়েছে,